সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হাসান আজিজুল হক রচিত আগুন পাখি উপন্যাসটির প্রথম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। গায়ের একটি মেয়ে, বাপের বাড়ি শ্বশুর বাড়ির বাইরে সে জানে চারপাশের মানুষজনকে, যাদের মধ্যে বেশিরভাগই হিন্দু। হিন্দু বলে তারা যে আলাদা তেমন তো কিছু বোঝে না সে। গভীর মমতায় সে গড়ে তোলে তাদের বড় একান্নবর্তী সংসার, আর রাতের নিরালায় স্বামীর কাছে শিখে নেয় অল্প স্বল্প লেখাপড়া। সুখ দুঃখের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে সে দেখে কেমন করে তার স্বামী জড়িয়ে পড়ে সামাজিক কাজে। হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের কাছে কতটা প্রিয় এক নেতা হয়ে ওঠে সে। কিন্তু হঠাৎ যেন পাল্টে যায় সব। তাদের একান্নবর্তী সংসারেও ধরে ভাঙন, আর বাইরেও কোথা থেকে রব ওঠে যে দেশটাও নাকি হয়ে যাবে ভাগ। তা কি করে হয়? দেশ আবার ভাগ হয় কেমন করে? অবিশ্বাস্য সেই ঘটনাও সত্য হলো একদিন। মুসলমান পাড়া প্রতিবেশীরা চলে যেতে লাগলো ভিটে ছেড়ে, পরিজনেরাও। কিন্তু সে কিছুতেই যাবে না। কেননা সে বলে, আমাকে কেউ বোঝাইতে পারলে না কেনে আলাদা একটু দেশ হয়েছে, কেনে এই দেশটি আমার লয়। সেই মেয়েটির মুখের আটপৌড়ে ভাষায় বলা এ এক বুক ভাঙা দেশভাগের গল্প। লেখক পরিচিতি: হাসান আজিজুল হক ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যিক হিসেবে পরিগণিত। তিনি 1970 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলাদেশ সরকার তাকে 1999 সালে 21 পদকে ও 2019 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। হাসান আজিজুল হক 1939 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জব গ্রামে এক সম্ভ্রান্ত এবং একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেন। নিজের গ্রাম থেকে স্কুলের পড়া সাঙ্গ করে পরিবারের সাথে ওপার বাংলায় চলে যান তিনি। দর্শনশাস্ত্রের পড়াশোনার পর অধ্যাপনা করেন কয়েকটি কলেজে। 1973 থেকে 2004 সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক ছিলেন। 2021 সালের 15ই নভেম্বর এই বরেণ্য কথাসাহিত্যিক মৃত্যুবরণ করেন। ভাই কাঁকালে পুঁটুলি হলো। আমার মায়ের যখন মৃত্যু হলো, আমার বয়স তখন 8 বছর হবে। ভাইটোর বয়স 1.5-2 বছর। এই দুই ভাই বোনকে অকুলে ভাসিয়ে মা আমার চোখ বুঝল। তখনকার দিনে যে কে কিসে মরত ধরবার বাক ছিল না। এত রোগের নামও তখন জানত না লোকে। ডাক্তার বুদ্ধিও ছিল না তেমন। মরবার আগে মুখে যে দিয়ে ওষুধ পড়ত তাই কত। প্রায় প্রতি বছর কলেরা বসন্তে যে কত লোক মরত তার সীমা সংখ্যা নাই। আমার মা যে কলেরা বসন্তে না মরে অজানা কি একটা রোগে মারা গেল তাই কত ভাগ্যি। মায়ের মত আমার স্পষ্ট মনে পড়ে। এক বাদলের রাত দুপুরে জান গেল, কাঁদবার পর্যন্ত লোক নাই। বাবজি দক্ষিণ দৌড়ি ঘরের উষারায় গালে হাত দিয়ে বসে থাকলে। তার এক খালা ছিল, আমি দাদি বলতুম। সেই দাদি এসে সব দেখাশোনা করলে। আমার মনে আছে, ঘরে জ্বলছে রেড়ির তেলের পিদিম। 1.5 বছরের ভাই ঘুমিয়ে আছে অঘরে, গায়ে একটো ক্যাথা চাপানো। মাঝে মাঝে ঘরে ঢুকছে বাদুলে হাওয়া, পিদিম নেবে নেবে। তা সকাল না হলে তো করার কিছু নাই। মতা সারা রাত অমনি করে থাকলে। একটা পুরনো শাড়ি চাপা দেওয়া, মাথা মুখ ঢাকা। মনে হচ্ছিল দুনিয়ায় আমাদের কেউ নাই, সবই ছিল আমাদের। তবু মনে হচ্ছিল। মা মরার পরে ভাইটি সেই যে আমার কোলে উঠল, আর তাকে নামাইতে পারলাম না। যেখানে যায় সে আমার কাঁকালে আছে। এদিকে বাড়ি ফাঁকা, দেখার কেউ নাই। অত বড় বাড়ি, উঁচু উষারাওয়ালা দক্ষিণ দৌড়ি ঘরটো তখন করা হয়েছে। তা বাদে বিরাট লম্বা একনে, তার দক্ষিণ মাথায় আর একটু বড় ঘর।
ই ঘরটো উত্তর দুয়ারি, তখন ঘরটো পড়ে থাকে। দক্ষিণ দুয়ারি ঘরেই আমাদের ওঠা বসা। বাবজি ঘরটো বানিয়েছিল খুব যত্ন করে, হোক মাটির, আমাদের দেশের প্রায় সব বাড়িই তো মাটির। ঘরটোর মাটির দেয়াল ছিল খুব চ্যাওড়া। খরানির কালে ঘর যেন ঠান্ডা হিম, ঢুকলেই জানটো একেবারে তর হয়ে যেত। ছাউনি খ্যারের, গরম হবে কোথা থেকে? খ্যারের চালের তলায় কাঠামো ছিল লোহার মতন কালো কুসকুসে সারি তাল কাঠের। তা এখন আমি বাড়িতে দিনরাত থাকি কেমন করে? বাপসি দিনের বেলায় কতক্ষণই বাপ বাড়িতে থাকতো। দক্ষিণ দুয়ারে ঘরের উষারার সামনে আজির গাছ, ওই পেয়ারাই, আমরা বলতাম আজির। ওই আজির গাছটো ঠিক যেন মাহারুহ, পেল্লায় বড়। পেয়ারা গাছ কোনোদিন অত বড় হয় না। মন মন আজির হতো, ভেতরটা ছিল গোলাপি লাল আর মিষ্টি যেন গুড়। ভাইকে নিয়ে এই আজির গাছের তলাতেই দিন কেটে যেত। দক্ষিণ দুয়ারু ঘরটির ঠিক পেছনেই ছিল আরেকটু ছোট ঘর। ওই ঘরে থাকতো আমার ওই দাদি, বাবজির খালা। তিন কুলে কেউ নাই, স্বামী ছেলে মেয়ে সব মরে ঝরে যে দাদি একা। ছোট ওই ঘরে সারাদিন খুটুর খুটুর করে বেড়াতো। ঘরের ভেতরটো আঁধার, একটি মাত্র দরজা ঘরে ঢোকার লেগে, কোনো দিকে কোনো জানেলা নাই। ঘরের বাইরে উষারার এক পাশে একটু মাটির চুলো, রান্না বাড়া সব ওইখানে। ঘরের ভেতরে শুধু হাঁড়ি সাজানো, কালো কালো হাঁড়ি, বড় ছোট হিসেব করে একটোর ওপরে আর একটু বসানো, সার সার শুধু হাঁড়ি। অত হাঁড়িতে কি যে থাকতো কে জানে। একটু মোটে মানুষ কি বা থাকবে। দাদি আমাকে খুব ভালোবাসতো। আমি বা আর কোথা যাই, ভাই কোলে দাদির কাছে কাছেই থাকতুম। বয়স তো তখন অনেকটাই হয়েছে, দাদির এটা ওটা 5-4 মাস খাটতুম। কিন্তু ভাই কি কোল থেকে নামবে? সব সময়ে আমাকে আঁকড়ে ধরে আছে। কাঁকালে আমার ঘা হয়ে গেল। দাদি বুড়ি মানুষ, খুব ফর্সা, মুখে বসন্তের দাগ। অমন মানুষ হয় না। ফল পাকুড় যা পেত আমার হাতে তুলে দিত। পেরাই আমাকে বলতো, আমার যা আছে সব তোকে দিয়ে যাব। কি বা এমন ছিল তার? সে দাদির দেওয়া বড় একটা কাঁসার জামবাটি এখনো আছে আমার কাছে। দাদির ওই একমাত্র জিনিস আজও টিকে আছে। আমার বাপ দাদির এসব দেওয়া থোয়া তেমন পছন্দ করতো না। খুব রাশভারী মানুষ ছিল, কাউকে তেমন গেরাজ্জি করতো না। মাহা বেপদ হলেও কাউরি কাছে যে কিছুতেই কোনো ব্যগতা করতো না। তাই বলে বাবজির কিন্তু মেজাজ গরম ছিল না, বরং উল্টো, খুব আস্তে আস্তে তার কথা। হড়বড় করে কিছু বলতো না কোনো দিন, তেমন একটু হাসতো না। তবে ভেতরে ভেতরে মজা ছিল খুব কথায়। তা সে যাই হোক, কে এসে কি হাতে দেবে ছেলে মেয়ের বাপজি তা তেমন ভালোবাসত না। তা বলি কি আপন খালার ওপর রাগ করবে? তা লয়। দাদি পড়ে থাকতো এক কোণে, মিশি মাখা দাঁত, দাঁতে তুত দিত জি। কোনো পাউডার তখন ছিল না, গায়ে মাখা সাবান তাও তখন তেমন পাওয়া যেত না। দাদি কোনো গন্ধ কি কোনো বাস একটুও সইতে পারত না। বোধহয় ফুলের গন্ধ নাকে গেলে থুতু করে থুতু ফেলত। কোনো ভালো গন্ধ কি কোনো বাস যদি দাদির নাকের সামনে ধরেছি মজা দেখার লেগে, দাদি অমনি কাপড় দিয়ে নাক চেপে ছুটে যেয়ে ঘরে ঢুকত। তা বাদে শুকুয়ের হাঁড়ি শুকে তবে তার ধরে জান আসত। এমন মানুষের উপরে কেউ কোনোদিন রাগ করতে পারে? আমরা দুই ভাই বোন ছিলাম তার জানের জান। ভাবছি তাইলে তার খালাকে আর কি বলবে? সে তো নিজেই বুঝতে পারছে যে সংসার অচল হয়ে গিয়েছে। কে রাধে, কে খেতে দেয়, কে ঘর ঝাঁট দেয়, সবচেয়ে আদার। আমি নাইলে একটু বড় হয়েছি, কিন্তু কইটুকু ভাইটিকে কে দেখে, কে লাওয়ায়, কে খাওয়ায়? শেষ তক বাপজিকে আবার বিয়ে করতে হলো।
নতুন মা এলো ঘরে, পাতলা কালো মেয়ে, আমার সে ৬-৭ বছরের বড় হবে। মাথায় লম্বা কালো চুল, হেঁটোর নিচে পড়ছে, বড় বড় চোখ দুটিতে ভারী মায়া। নিজের মা গেলে কি আর মা পাওয়া যায়? সে কথা সত্যি বটে, মা ফিরে পেলাম না ঠিকই, কিন্তু মায়েরই মতন আর সেই সাথে সখীর মতন একজনাকে পেলাম। সংসারে আবার সিঁড়ি ফিরল, কিন্তু ভাইটি আমাকে ছাড়লে না, আঁকড়ে ধরে থাকলে। কোল থেকে তাকে আর নামাইতে পারি না। নতুন মা অনেক চেষ্টা করলে ওকে কাছে টানতে, সেই কিন্তু খরগেস, আমাকে ছাড়বে না। খাবে আমার কাছে, শোবে আমার কাছে। আমার কাকালে সে যেন সব সময়ে একটু পুঁটুলি। বিছানা ছেড়ে একদিন আর উঠলে না। দাদি আমার বাপজিকে একটুনি ভয়ই করত। যদি কিছু খেতে দেবে, একটু লাড্ডু, বাতাসা কি পাটালি কিংবা চিনির কদমা আড়ালে ডেকে নিয়ে যেয়ে লুকিয়ে দিত। নতুন মা যতদিন ছিল না, বাপজি ততটা খেয়াল করতো না। সারাদিন বাড়িতেই থাকতো না, তা খেয়াল করবে কি? নতুন মা এলে বাড়ি আবার ঠিকঠাক হলো। ঘর দুয়ারে ঝাঁট পড়তে লাগলো, ঘরের মেজে দেয়ালে আবার লাতা দেয়া হতে লাগলো। নিয়ম ধরে রাঁধা বাড়া চলল। সংসার আবার ঠিক হলে আমাদের হাতে দাদির দেওয়া খাবার দাবার দেখলে বাপসি যেন অখুশি হতো। তবে ঠান্ডা মানুষ তো, যতই রাশভারী হোক, চেঁচামেচি কোনোদিন করতো না। কিন্তু তার অখুশির কথা বুক যেন ছ্যাদা করে দিত। তা সহ্য করা খুব কঠিন। আমি জানতাম বলেই দাদিকে বলতাম, সবকিছু আমাদের দিতে যাস কেনে দাদি? তুই আমার জান বোন, এ দুনিয়ায় আর থাকা কিসের লেগে? 3 কুলে আমার কেউ নাই, স্বামী নাই, পুত নাই, মেয়ে নাই, ভাই নাই, খালি তুই আছিস। আল্লাহ জানে তুই আছিস তাই আমার দুনিয়ায় থাকা। ই কথার কি কোনো জবাব আছে? দাদি যে বলতো আমার যা আছে সব তোর, তা আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম দাদির কি আছে? ওই কোদা কাটা আদার ঘর আর কালো কালো মাটির হাঁড়ির সার, আর তো কিছু দেখি নাই দাদির। তবে দাদি যখন আমাকে বলতো আমার জানের জান, তখন বুঝতাম দাদির জান আছে, ওই একটু জিনিসই আছে, আর সেটাও আমার। হায় রে, সেই জানটু কি আমার? একদিন সকালবেলায় কাক তখন ডেকেছে কি ডাকে নাই, আমি যেয়ে দেখি দাদি তখনও ওঠে নাই। আম কাঠের ভাঙা দুয়ারটা ঠেসানো। ভাবলাম এমন তো কোনোদিন হয় না। দাদি ওঠে সূর্য ওঠার আগে আদার থাকতে। ই কেমন কথা হলো? আমি যে দরজাটা ঠেলা দিয়ে খুললাম, ঘর আদার, ঘরের ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। তারপরে একটু একটু আবসা দেখলুম খেজুর পাটির ওপরে ক্যাথার বিছানায় দাদি শুয়ে আছে। কাছে গিয়ে ডাকলুম, ঠেললুম, সাড়া দিলে না। তখন আমি চেঁচিয়ে কেঁদে উঠলুম। দাদি আর বিছানা ছেড়ে উঠলে না, মরে কাঠ হয়ে আছে। বাবজির খালাস তখন দাদির নিশ্চয়ই অনেক বয়স, তা কত হবে? কে বলবে সে কথা? এখনকার দিনে লোকে নিজের বয়স জানত না, মরা নিয়ে কারোর কোনো ভাবনা ছিল না। মত তখনকার জ্যান্ত মানুষের পেছু পেছু ঘুরে বেড়াতো। বয়সের কথা ভেবে আর কি হবে? তবে মনে হয় অনেক বয়স হয়েছিল দাদির, 4-20 বছরেরও বেশি হবে। দাদি চলে গেল যেন দুনিয়ার সব গাছের পাতা শুকিয়ে ঝরে গেল। আবার দাদি নিজেও কতদিন বাদে শুকনো পাতার মতনই কোথা হারিয়ে গেল। এখন আর কিছুই মনে পড়ে না। তবে বুকটোকে ছিঁড়লে সোনার পিতিমে আমার দাদিকে আজও দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই। কোথা দাদির কবর এখন আর কেউ জানে না, আমিও জানি না। অথচ আমি ঠিক জানতাম কবরটা কোথা, কিন্তু
কি জায়গায় গেলেও এখন আর বলতে পারবো না। ভাবছি ছেলে মেয়ে ঘর সংসার কোনো কিছুকে যে ভালোবাসতো তা চোখে দেখতে পাবার উপায় ছিল না। কোনোদিন বাবজির কোলে উঠেছি বলে মনে পড়ে না। গায়ে মাথায় হাত দিলে কি দুটো মিষ্টি কথা বললে কখনো এমন দেখি নাই। কথাই তো বলতো কম। মা যখন গেল তখন তো আমি বেশ বড় হয়েছি। কই বাবজি তো একবারও কাঁদলে না, চোখ থেকে দুফোঁটা পানি ফেললে না। তখনকার ভাবই ছিল এইরকম, বউ মরলে কাঁদলে সেই পুরুষের খুব নিন্দে। মনে পড়ে ঘরের ভেতর ছেঁয়া ছেঁয়া আদারে বাবজি খালি গায়ে খেতে বসেছে, পরনে শুধু একটু ধুতি পরা। বিরাট মানুষ, ফর্সা ধপধপে গায়ের রং, বিরাট কাঁসার থালায় ঝিঙে শাল চালের ভাত, বড় বড় কাঁসার বাটিতে নানা রকম তরকারি, মাছ গোস্ত তা তো লয় কিন্তুক। সব শেষে জামবাটি ভরা ঘন দুধ, কলা আর আখের গুড়। বাপসির গায়ের বলও ছিল তেমনি। এই নিয়ে গায়ে গায়ে কত গপ্প, হত বল, কিন্তু কোনোদিন একটি লোকের গায়ে হাত তোলে নাই, জেনে শুনে একটি পিঁপড়ের ক্ষতিও করে নাই। কোনোদিন কোনো মানুষকে একটু অকথা কুকথাও সে বলে নাই। তবু কত যে কথা ছিল তাকে নিয়ে। হ্যাঁ, একবারে একটু আখ মারাইয়ের কল 10 জনা মিলে সরাইতে পারছে না। যেখানে আখ মারাই হবে, শাল হবে, গুড় উঠবে, সে তো বছরের একটা উৎসবই বটে। কলটোকে গরুর গাড়িতে তুলে সেখানে নিয়ে যেতে হবে। ওই কল পুরোটা লোহা দিয়ে তৈরি, চারধারে শুধু 4টে শাল কাঠের পায়া। 10 জনায় সে কলটোকে কিছুতে জুত করতে পারছে না। দেখতে দেখতে বাবজির কি জি হলো, আস্তে আস্তে বললে সর্দিকিনি তোরা, এই বলে একাই সে লোহার কল সাপুটে ধরে মাটি থেকে চাগিয়ে তুলে ফেললে। এই আশ্চর্যের কথা হে এখনো সবাই বলে। এদিকে লেখাপড়া জানা মানুষ, বাংলা জানতো, ফার্সি জানতো। গায়ে তখন পাঠশালা হয়েছে বটে, কিন্তু বাবজি কোথা থেকে ওসব শিখেছিল তা জানি না। লেখাপড়া শেখার লেগে তখনকার দিনের মানুষ কোথা কোথা সব চলে যেত। বাবজিও নিশ্চয়ই কোথাও যেয়ে শিখেছিল লেখাপড়া। ফার্সি বয়াত বলতো মাঝে মাঝে, আর একটু বাংলা শুভঙ্করী বই লিখেছিল। এসব অনেক দিন দক্ষিণ দৌড়ি ঘরের চ্যাঙাড়িতে টাঙানো ছিল, পরে আর দেখি নাই। জমি জমা আমাদের বেশ ছিল, খাওয়া পড়ার অভাব হতো না। কিন্তু কই জমি সব, আর কিছু নাই। কঠিন শ্রম না করলে কিছুই পাবার উপায় ছিল না তখন। জান পরাণ দিয়ে খাটলে ভাতের অভাব নাই। নিজে খাও, গরিব দুঃখীকে দাও। নুন আর মশলাপাতি ছাড়া কিছুই তো কিনতে হতো না। পরের কালে দেখলাম কেরাসিন, কয়লা আর মিলের শাড়ি কিনতে হতো। আমাদের ছেলেবেলায় ধুতি আর শাড়িও কিন্তু তাঁতি বাড়িতে কিনতে পাওয়া যেত। এই কথার মানে হচ্ছে কম বেশি জমি যার আছে তার সব আছে, তার কোনো ভাবনা নাই। সব রকম আনাজপাতি, চাল, গম, আটা, তেল, ডাল, গুড়, মিষ্টি, দুধ, দই, ছানা, কিছুর অভাব নাই। তবে গরিবের অভাব সব কালে। জমি জিরেত না থাকলে উপোস না করে কি উপায়? তবে একটা কথা, না খাটতে পারলে তোমার শত জমি জমা থেকে কিন্তু কিছু পাবে না। তা তুমি নিজেই খাটো কি মুনিশ মাহিন্দার খাটাও। বাবজি সব কাজ জানতো, এমন কাজের লোক আমি জীবনে দেখি নাই। এ কি আশ্চর্য! হেন কোনো কাজ নাই যা বাবজি পারত না। চাষবাসের যত কাজ, জমি চষা, রোয়া, নিড়নো, ধান কাটা, গম কাটা, ঝাড়া, মড়াই তৈরি করা, এসব কাজ তো বটে। জাল বোনা, মাছ ধরা, বাঁশের কাজ, কাঠের কাজ, বিশ্ব সংসারের সব কাজ তার জানা ছিল। তা বলে সব কাজ কি নিজে নিজে করত? তা লয়, বরঞ্চ আয়েসই ছিল খানিকটু। ডালপালায় বড় অংশ, আর্ধেকটু গাঁই আমাদের জ্ঞাতি গোষ্ঠী ভাই ভাইয়াদে ভরা। আর তেমনি দাপট,
জমি সম্পত্তি বিস্তর, বড় বড় পুকুর দিঘি এসব ছিল। সব জমি চাষ হতো না, পড়ে থাকতো। গরু মোষ চড়ার লেগে জমি, ভাগাড়ের লেগে আলাদা জমি সব ছিল। বাবজির ভাইদের সব আলাদা আলাদা সংসার, আলাদা আলাদা বাড়ি, দলিজ খামার সব আলাদা। ইয়াদের মধ্যে বাবজির বড় ভাই আমাদের দেড়েল চাচার কোনো সংসার ছেলে মেয়ে ছিল না। তার কি নম্বা চৌড়া চেহারা, ভয়ে মুখের দিকে চাইতে পারতাম না। মুখ ভর্তি সফেদ পাকা দাড়ি নাভির নিচে এসে পড়ত, আর তেমনি ঘের সেই দাড়ির। চোখ আর কপাল বাদ দিলে মুখের কোনো জায়গা বাদ ছিল না, আর তেমনি ঘন নম্বা গোঁফ। মুখটো দেখতেই পাওয়া যেত না। বাঘের মতন গলার আওয়াজ। আমরা তো দূরের কথা, গায়ের কোনো মানুষ তার সামুতে দাঁড়াইতে পারত না। তা দেড়েল চাচাও কম কথার মানুষ, চিৎকার চেঁচামেচি কোনো দিন করে নাই। বুজুর্গ মানুষ, কত পুঁথিও লিখেছিল। তাকে আমরা দেড়েল চাচা বলতাম কেন? চাচা যখন পেশাব করতে বসত, দাঁড়িয়ে এসে পড়তো ভুঁয়ে। সেই লেগে দু হাতে দাড়ি গোস করে ধরে ডান বগলে ভরে তবে পেশাব করতে বসতে পারত। দেড়েল চাচা কোনোদিন বাড়িতে ঢুকতো না। বাড়ি থেকে খানিকটা দূরে মসজিদ দিঘির দক্ষিণ পাড়ে আমাদের দলিজ ছিল। সেই দলিজেই চাচা থাকত। দলিজটা উত্তর দক্ষিণ নম্বা, মাটির দেয়াল আর টিনের চাল, তাতে 3টো ঘর। দক্ষিণ দিকের ঘরটো এমনি পড়ে থাকত, বাকি ঘরটোই থাকতো দেড়েল চাচা। একটা তক্ত পোষে চাচার বিছানা বালিশ, এক পাশে কাঠের সোপায়ের ওপর ফরসি হুঁকো, ইয়া নম্বা তার নল। ভুরভুরে গন্ধওয়ালা অম্বুরি তামুক দিয়ে কলকে সাজিয়ে আগুন ধরিয়ে সেই ফরসি দেওয়া হতো দেড়েল চাচার হাতে। দেড়েল চাচা রাত দিন ভুরুক ভুরুক তামুক টানত। মম গন্ধই ভরে যেত খানকা। খানকার বাঁ দিকে বিরাট মসজিদ দিঘি, তার পশ্চিম পারে ভাঙ্গা কিন্তু পাকা মসজিদ। পূব দিকটা একদম খোলা। বাঁ দিকে খানিকটা দূরে খাদের খামারের ঘর দুয়ার খানিকটা দেখা যেত। ঘরের ভেতর পূব মুখ বসে দেড়েল চাচা ফরসিতে তামুক টানছে। দুপুর বেলায় দস্তরখানা কাঁধে ফেলে খানচা করে ভাত তরকারি নিয়ে যেছে আবজস চাকর। রেতে খাবার নিয়ে যেছে ওই আবজসই। দিনে রেতে আর কোনো লোকই চাচার কাঁচ ঘেঁষতে সাহস পেত না। সে একটু কেমন ব্যাপার না? আবার কথা শোনো, ক রোদে কাকপক্ষী নাই, গরম হাওয়ায় ধুলোয় দম আটকিয়ে যায়। এমন সময় কোন গায়ের কোন বেল্লিক ছাতা মাথায় দিয়ে দলিজের সামনে দিয়ে যেছে। দেড়েল চাচা শুধু হেঁকে উঠলে, কে কে যায়? আবজস, ধরে নিয়ে আয় তো, দেখি কোন লায়েক ছাতা মাথায় আমার খানকার সামনে দিয়ে যায়। বেয়াদব। আর বলতে হতো না। ছাতা মাথা গুটিয়ে সেই লোক তো ভয়ে কাঁপতে শুরু করত। লোকে বলতো আমাদের দেড়েল চাচা কামেল মানুষ ছিল। কেউ বলতো দুটো জিন তার ফরমাস খাটত। আমরা সেসব জানি না, তার সামনে পড়তাম না কিছুতেই। দেড়েল চাচার মত হলে ওই দলিজের উত্তর দিকেই পুকুর পাড়ে তার মাটি হয়েছিল। কেন যে গোরস্থানে হয় নাই তা আমরা কেউ জানি না। যাকে ভাই বেরাদরে বিরাট এক বংশ। কাউরির সাহস ছিল না একটু কথা বলে, কিন্তু বাবজি নিজে কাউরির সাথে মাখামাখি পছন্দ করত না। ভাই চাচাতো ভাইদের সাথেও না। মা মরার পরে বিয়ে আবার করলে বটে, তবে ওই একলা স্বভাবটাও ঠিকই রইল। বিয়ের কিছুদিন পর নতুন মায়ের পেটে আবার একটু ভাই হলো আমাদের। তারপরে হয়েছিল আরো 3 বোন। নতুন মায়ের মতন ভালো মানুষ দুনিয়ায় দেখা যাবে না। সব দিকে নজর তার, তবে সবচাইতে বেশি নজর
আমার আর আমার ছোট ভাইটোর দিকে, তারপরে তার নিজের ছেলে মেয়ে। কালো পানা মানুষটির চেহারা ছবি যেন পটে আঁকা। আর কি যে তার হাতের গুণ! ওই হাতের রাধা যে একবার খেয়েছে সে কোনোদিন ভুলতে পারবে না। মাটির ঘরের দেয়াল কেমন করে যে লেপতো সে আর কেউ পারবে না। গরুর গাড়ি করে লাল মাটি আনিয়ে রাখত অ্যারোলের মাঠ থেকে। সেই মাটি দিয়ে ছোট ছোট মেঘের গায়ে মেঘের মতন দেয়াল লেপত, ঠিক যেন লাল কোদালে কুরুলে মেঘের আসমান। লতুন মায়ের খোঁকাটি জন্মানোর পরে 2 কোষ দূরের আমার নানার বাড়ির গাঁ থেকে মামুরা এসে বললে, 1 মেয়ে 1 ছেলে রেখে আমাদের বোন মরতে না মরতে দামাদ ভাই আবার বিয়ে করেছে, সে ভালো কথা। নতুন খোকার জন্ম হয়েছে, সেও ভালো কথা। তবে আমরা আমাদের ভাগ্নেকে নিয়ে যাব, তাকে মানুষ করব, ভাগ্নিটো এখানে থাক। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার মায়ের পেটের ভাইটোকে মামুরা নিয়ে যাবে, আমি বাপের সংসারেই থাকব। আমার 2-3 মামু তখন বেঁচে, খালারাও আছে। নিজের নানা আর তখন বেঁচে নাই। তাদের অবস্থা তেমন ভালোও লয় মন্দও লয়, বরং একটু গরিবই বটে, তবে নাম করা বংশ, চাষাভূষো লয়। নিজের হাতে চাষবাস কেউ করে না, কেউ পাঠশালে মাস্টার, কেউ মক্তবে ওস্তাদজি, বিদ্যেন বংশ আর কি। কেউ কেউ ছিল অকম্মা, ইগা উগায়ের দিঘিতে মাছ ধরে বেড়াতো সারা বছর। কেউ পুঁথি লিখত, কারুর শখ ছিল নানা রকম তামুক খাবার। কত রকম তামুক আর কত রকম তার সরঞ্জাম, সে আর কি বলবো। মেয়েদের তো রাধা বাড়া আর ছেলে মানুষ করা ছাড়া আর কোনো কাজ ছিল না। বিয়ে আবার সব ঘরে ঘরে, মেয়েরা কেউ বংশের বাইরে যায় না, বাইরের মেয়ে কেউ আসেও না তেমন। মুসলমান মেয়ে মোকাদিমদের মধ্যে এইরকমই চলছিল। তা আমার ভাইটিকে নিয়ে যাবার প্রস্তাব যখন করলে, বাবজি একটু কথা বললে না। তার স্বভাবই ছিল ওই রকম, ছেলে নিয়ে যাবি যা, আমার সংসারে মানুষ হবে না, খেতে পাবে না মনে করছিস, করগা। এমন চাপা মানুষ এ কথা গুণও বললে না, শুধু বললে আমার এখানে কোনোদিন ভাতের অভাব হবে না, তবে সৎমায়ের কাছে ভাগ্নেকে রাখতে চাও না, আমি কিছু বলবো না, যা করার তোমরাই করবে, ছেলের কাছ থেকে আমার কোনো পিত্তেশ নাই। সত্যি আমার কাকাল থেকে ভাইটিকে ছিঁড়ে নিয়ে চলে গেল মামুরা। বাবজি ঘর থেকে বেরোলো না। নতুন মা নিজের কাঁচা ছেলেকে কোলে নিয়ে ঝরঝর করে চোখের পানি ফেললে। ভাইকে নিয়ে মামুরা চলে গেল।